So good afternoon, my dear students. So we start today's class from where we left off in the previous class. আমাদের শুরুটা হবে হলো পেব্যাক পিরিয়ড কে নিয়ে। পেব্যাক পিরিয়ডে আমরা পড়ালেখা করছিলাম কি নিয়ে? আসলে আমরা পড়ালেখা করছিলাম হলো বিভিন্ন ধরনের ক্যাপিটাল বাজেটিং টেকনিক্স নিয়ে। সো ক্যাপিটাল বাজেটিং টেকনিক্স গুলোর ভিতরে আপনাদেরকে আমরা বলেছি যে প্রত্যেকটা টেকনিকের কিছু ব্যাকগ্রাউন্ড থাকবে, যেটা তারপরে হলো ওই ব্যাকগ্রাউন্ড অনুযায়ী কোন ধরনের সিচুয়েশনে সাধারণত ওই পার্টিকুলার টেকনিকটাকে ব্যবহার করা হয়, তার ডিসিশন ক্রাইটেরিয়া গুলো কি, কিসের ভিত্তিতে আসলে ডিসিশন নেওয়া হয়, কি দেখে ডিসিশন নেওয়া হয়, ওই ক্রাইটেরিয়া ব্যবহার করে কিভাবে অ্যাকসেপ্ট অর রিজেক্ট করা হবে প্রজেক্ট গুলোকে। অ্যান্ড ফাইনালি ওই জিনিসটাকে মানে আমরা যে টেকনিক নিয়ে কথা বলছি সেই টেকনিকে কি ধরনের চ্যালেঞ্জ আসতে পারে, মানে কি কি ধরনের উইকনেসেস আছে, সেটা লিমিটেশন বা উইকনেস, সেটার একটা ছোট্ট ডেসক্রিপশন আমরা শেষে গিয়ে দেখি। সো আমরা অলরেডি পেব্যাক পিরিয়ড নিয়ে এই ফুল এক্সারসাইজটা করে ফেলেছিলাম। এনপিভি নিয়ে আমরা করছিলাম এনপিভি ব্যাকগ্রাউন্ড কি ছিল, এনপিভি কি জিনিস, তারপর এনপিভি কি করে ক্যালকুলেট করতে হয়, ডিসিশন ক্রাইটেরিয়াটা কি, সেটা নিয়ে মোটামুটি আমাদের একটা আলোচনা হয়েছে। এখানে এনপিভির ক্যালকুলেশন মেথডোলজিটা আই থিংক আপনাদের সামনে একটু প্রেজেন্ট করা উচিত। আমরা এই কারণে এখানে একটু থামবো, থেমে আমরা এই জায়গাটা একটু দেখাবো আপনাদের। হ্যাঁ, সো এইখানে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুটো প্রজেক্ট এ এবং প্রজেক্ট বি এর দুটো ক্যাশ ফ্লো টাইমলাইন মেনশন করা আছে। প্রসঙ্গত উল্লেখ্য এখানে যে আমার দুই ধরনের ক্যাশ ফ্লো প্যাটার্ন সাধারণত আমরা দেখে থাকি, যেটার কথা আমি এর আগের একটা ক্লাসে বলেছি, আবারও মনে করিয়ে দিচ্ছি, যে কনভেনশনাল ক্যাশ ফ্লো প্যাটার্ন এবং নন কনভেনশনাল ক্যাশ ফ্লো প্যাটার্ন বা আনকনভেনশনাল ক্যাশ ফ্লো প্যাটার্ন। কনভেনশনাল ক্যাশ ফ্লো প্যাটার্ন, এই ক্যাশ ফ্লো প্যাটার্ন জিনিসটাই হচ্ছে আপনার এই প্রজেক্টের, যখন আমরা বিভিন্ন ধরনের ক্যাপিটাল বাজেটিং প্রজেক্ট নিয়ে কথা বলবো বা লং টার্ম অ্যাসেট পারচেজ নিয়ে কথা বলবো, এটা আমাদের কাজে লাগবে। এখানে আমরা যদি খেয়াল করি তাহলে দেখতে পাবো যে প্রজেক্ট এ এর শুরুতে, আচ্ছা এখানে দুটো কম্পোনেন্ট আছে যখন ক্যাশ ফ্লো প্যাটার্ন নিয়ে কথা বলা হয়। একটা হলো টাইম লাইন, এইখানে আপনারা দেখতে পাচ্ছেন 0, 1, 2, 3, 4, 5 এরকম 6টা টাইম লাইন দেওয়া আছে। আর তার ঠিক নিচে আছে হচ্ছে আপনার ক্যাশের মানে ক্যাশ ফ্লো। এখানে দুই ধরনের ক্যাশ ফ্লো আছে, আপনারা দেখতে পাবেন। এক ধরনের ক্যাশ ফ্লো লেফটে একটা নেগেটিভ সাইন আছে, মাইনাস সাইন আছে, বা বাকিগুলো লেফটে কোনো সাইন নাই, বা আমরা যেটা ধরে নিতে পারি এখানে পজিটিভ সাইন আছে, প্লাস। সো আপনারা স্বভাবগতভাবে বুঝতেই পারছেন যে শুরুতে যে নেগেটিভ সাইনটা আছে, সে নেগেটিভ সাইন ওয়ালা যে ক্যাশ ফ্লোটা, এটার মানে হলো ক্যাশ আউটফ্লো, আর যেগুলো পজিটিভ সাইন ওয়ালা সেগুলোকে বলছি আমরা ক্যাশ ইনফ্লো, রাইট? এখন টাইম পয়েন্ট জিরো বলতে আমরা কি মিন করি? টাইম পয়েন্ট জিরো বলতে আমরা মিন করি কারেন্ট টাইম পিরিয়ড, অর্থাৎ প্রেজেন্ট, এখনকার সময়ে যেই সময়টা, সেই সময়টাকে আমরা টাইম পয়েন্ট জিরো বলছি। আর 1, 2, 3, 4, 5 এই জায়গাগুলিকে যেই টাইম পয়েন্ট গুলো আছে, তার মানে পিরিয়ড 1, পিরিয়ড 2, পিরিয়ড 3, 4 and 5। সো এখানে কেন আমি ইয়ার না বলে পিরিয়ড বলছি, বিকজ আপনার ক্যাশ ইনফ্লোর যে ব্যাপারটা, এটা ক্যান অকার ওভার এনি মেজার অফ টাইম। সো এই মেজার অফ টাইমটা যদি হয় ইয়ার, তাহলে এটাকে অ্যানুয়াল ক্যাশ ফ্লো বলতে পারি। কিন্তু সবসময় এটা যে ইয়ার বেসিসই হবে এমন কোনো কথা নেই। এটা মান্থলি ক্যাশ ফ্লো হতে পারে, বাই উইকলি হতে পারে, বাই মান্থলি হতে পারে, সেমি অ্যানুয়ালি হতে পারে। সো যেটাই হোক না কেন, আমরা চেষ্টা করবো যে এটাকে পিরিয়ড বলে ডাকতে, তাহলে এটার আন্ডারে মানে এটার ফ্রিকোয়েন্সি বা মেজার অফ টাইম যেটাই হোক না কেন, ইন্টারভাল অফ টাইম যেটাই হোক না কেন, তাহলে আমাদের ওটা সবই কাভার হয়ে যাবে। তো এখানে খেয়াল করে আমরা করলে দেখতে পাবো এই যে দুই ধরনের টাইম পিরিয়ড বললাম, প্রেজেন্ট এন্ড ফিউচার। প্রেজেন্টে এই পুরো জিনিসটা মানে এই প্রেজেন্টে 4,20,000 এই টাকাটা ক্যাশ আউটফ্লো হচ্ছে। আর
যত রকমের ক্যাশ ইনফ্লো আছে আপনারা খেয়াল করলে দেখেন যে এটা আসলে ফিউচারে হচ্ছে, রাইট? 1 2 3 4 5। সো এই যে যে ধরনের ক্যাশ ফ্লো প্যাটার্ন, এই প্যাটার্নটা কি আমরা বলি হলো কনভেনশনাল ক্যাশ ফ্লো প্যাটার্ন। এবং আমরা যখন ক্যাপিটাল বাজেটিং টেকনিক গুলো ব্যবহার করে অ্যানালিসিস করার চেষ্টা করব, আমরা মোস্টলি চেষ্টা ভাববো কাদের কথা, আমরা মোস্টলি ভাববো হলো, মোস্টলি না, আমরা যেই প্যাটার্নটা নিয়ে ভাববো বা যে প্যাটার্নটা দিয়ে অ্যানালিসিস করবো সেটাকে বলবো আমরা কনভেনশনাল ক্যাশ ফ্লো প্যাটার্ন। এই ধরনের টেকনিক গুলো আপনার নেগেটিভ নন কনভেনশনাল ক্যাশ ফ্লো প্যাটার্নের ক্ষেত্রে খুব একটা ভালো কাজ করে না। সো এনপিভি ক্যালকুলেশনের দেখেন এখানে একটা মানে ইয়াই দেওয়া আছে। সো হোয়াট ডু ইউ নিড অ্যাজ ইনগ্রেডিয়েন্টস, কাঁচামাল হিসেবে এনপিভি ক্যালকুলেশন আমাদের কি প্রয়োজন হয়? আমাদের এখানে 3 থেকে 4 ধরনের জিনিস প্রয়োজন হয়। প্রথমত আমাদের ক্যাশ ইনফ্লো গুলো প্রয়োজন হয়। আপনারা দেখতে পাচ্ছেন 140,000 করে এখানে 5টা ক্যাশ ইনফ্লো আছে। সো এনপিভি ক্যালকুলেশনের দুটো অংশ। প্রথমে আমি এর আগেও বলেছিলাম রিস্ক এন্ড রিওয়ার্ড, এখানে যাই ডিসকাশন করবো আমরা রিস্ক এন্ড রিওয়ার্ড বা কস্ট এন্ড বেনিফিট অ্যানালিসিস। তো বেনিফিট গুলো হলো ক্যাশ ইনফ্লো হচ্ছে $1,40,000 করে প্রতি বছর। তাহলে ক্যাশ আউটফ্লো, আচ্ছা এখানে আবার ক্যাশ আউটফ্লো হচ্ছে, ক্যাশ আউটফ্লোটা কোথায় হচ্ছে খেয়াল করে দেখেন। মানে কস্টের পার্টে 9.0 তে একটা কস্টের মেজার আছে যে ডিরেক্টলি ক্যাশ আউটফ্লো হয়ে যাচ্ছে $4,20,000। আর আরেক দিক থেকে আপনার এই এখন সবগুলো মানে সবগুলো ক্যাশ ফ্লো তো আসলে সেম টাইম পিরিয়ডের না, তাই না? এটা তো ডিফারেন্ট টাইম পিরিয়ড। এবং কিন্তু আমরা সবাইকে নিয়ে আসতে হবে কোথায়? প্রেজেন্টে। ফিউচারের কোনো ক্যাশ ফ্লোকে যদি প্রেজেন্টে আনতে হয় তার মানে আমাদের সেখানে অবশ্যই কি প্রয়োজন হয়? ডিসকাউন্টিং রেট প্রয়োজন হয়, ডিসকাউন্ট করা প্রয়োজন হয়। ডিসকাউন্ট করতে গেলে আমাকে ডিসকাউন্টিং রেট প্রয়োজন হয়। ডিসকাউন্টিং রেট কোন জিনিসটা? ডিসকাউন্টিং রেট সেই জিনিসটাই যেটা কিনা আমার প্রজেক্টের রিস্কিনেসকে ডিফাইন করে, রিস্কিনেসকে রিফ্লেক্ট করে। সো সেই প্রজেক্টের রিস্কিনেসকে রিফ্লেক্ট করতে গেলে আমরা কোন ধরনের মেজারকে ব্যবহার করি? একটা ভালো মেজার হচ্ছে আমার কস্ট অফ ক্যাপিটাল, আমাদের যদি মনে থেকে থাকে। সুতরাং আপনারা দেখতে পাবেন যে প্রজেক্টের কস্ট অফ ক্যাপিটাল আর প্রজেক্টের ডিসকাউন্টিং রেট, এই দুটো জিনিসকে ইন্টারচেঞ্জেবলি সাইমালটেনিয়াসলি ব্যবহার করা হয়। এই ক্ষেত্রে দেখেন একটা মানে গণ কস্ট অফ ক্যাপিটাল ধরে নেওয়া হচ্ছে 10%, আর ইকুয়ালস টু 10%, এরকম একটা ফিগার ধরে নেওয়া হয়েছে। সো আমাদের এই পুরো প্রসেসটাই তাহলে কিভাবে কাজ করে? আমাদের ফিউচার যে ক্যাশ ইনফ্লো গুলো আছে সেগুলোকে আমরা ডিসকাউন্ট করে প্রেজেন্টে নিয়ে আসি, আর তারপরে সেই প্রেজেন্টে নিয়ে এসে যোগ করলে আমাদের হাতে কি থাকে? প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লোস। সেটা থেকে আমরা বাদ দিই কাকে? প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ আউটফ্লো। এখন ক্যাশ আউটফ্লো তো প্রেজেন্টেই হচ্ছে, টাইম পয়েন্ট জিরোতে হচ্ছে বলে আমরা ধরে নিয়েছি। সুতরাং একে আর ফার্দার ডিসকাউন্ট করার কিছু নেই। তো আমরা দেখেন 140,000, আপনাদের সামনে যদি ক্যালকুলেটর থাকে আপনারা একটু চেক করে দেখতে পারেন। যেহেতু এটা 5টা ক্যাশ ফ্লো সেম, অর্থাৎ ইট ইজ অ্যান অ্যানুইটি। সো আমরা প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর অফ অ্যানুইটি বা পিভিআইএফ এ এই ফ্যাক্টরটা বের করে সেটাকে দিয়ে, ধরেন এটা কত 2 পয়েন্ট সামথিং হবে, সেটা দিয়ে 140,000 এটার যে ক্যাশ ফ্লোটা আছে মানে অ্যানুইটি অ্যামাউন্টটা আছে সেটাকে দিয়ে গুণ করলে আমি কি পেয়ে যাব? আমি পেয়ে যাব হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ মাই ক্যাশ ইনফ্লোস। সেখান থেকে আমি 4,20,000 এই অ্যামাউন্টটা বাদ দিব। বাদ দিলেই আমি পেয়ে যাব হচ্ছে আমার এনপিভিটা কত। সো এখানে দেখেন এই প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লো হচ্ছে 5,30,710। সেখান থেকে যদি আমি বাদ দিই হলো আমার প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ আউটফ্লো, আই এম গেটিং 1,10,710 অ্যাজ মাই এনপিভি, নেট প্রেজেন্ট ভ্যালু। নেট শব্দটা ব্যবহার করছি বিকজ প্রেজেন্ট আমরা প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লো থেকে প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ আউটফ্লোকে বাদ দিচ্ছি, বিয়োগ করছি। এইখানে আমরা ফেরত এসেছি, আরেকবার দেখাচ্ছি প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লোস মাইনাস ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, যেটাকেই আমরা বললাম প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ আউটফ্লোস। ইনিশিয়াল ইনভেস্টমেন্টের কিছু কম্পোনেন্টস আছে, আর ক্যাশ ইনফ্লো ক্যালকুলেট করতে গেলেও কিছু কম্পোনেন্টস আছে, সেগুলো আমরা দেখানোর চেষ্টা করব। ডেফিনেটলি আজকেই চেষ্টা করবো সেটা দেখানোর। এখন দেখেন এটা তো এক ধরনের ক্যাশ ফ্লো প্যাটার্ন গেল, এটা অ্যানুইটি
কনভেনশনাল মানে কনভেনশনাল ক্যাশ ফ্লো প্যাটার্ন, বাট এটা অ্যানুইটি। প্রজেক্ট বি তে দেখেন আমরা খেয়াল করে যে এখানে কিন্তু অ্যানুইটি নেই, এখানে আছে কি, এখানে হলো আপনার নন অ্যানুইটি একটা ক্যাশ ফ্লো, 2,80,000 একবার, 1,20,000 একবার, 1,00,000 একবার। বাস্তবের অধিকাংশ ক্যাশ ফ্লো আসলে এরকমই হওয়ার কথা, কিন্তু দেয়ার আর এক্সেপশনস যেখানে আপনি ফিক্সড জানবেন হয়তো যে আপনি প্রতি বছর বা প্রতি পিরিয়ডে কত টাকার ক্যাশ ইনফ্লো পেতে যাচ্ছেন। সো অ্যানুইটি, বাস্তবে অ্যানুইটি টাইপের প্রজেক্ট যে একেবারে আপনার সামনে আসবে না তা না, ডেফিনেটলি আসবে, বাট মোস্টলি আসলে এই নন অ্যানুইটি টাইপের ক্যাশ ফ্লো আসবে। দেখেন প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি 10% দিয়ে অ্যানুইটি 10% এর ডিসকাউন্টিং ফ্যাক্টর দিয়ে বের করে গুণ করে সেটাকে কনভার্ট করে তারপর একটা এনপিভি বের করার চেষ্টা করা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এখন প্রফিটেবিলিটি ইন্ডেক্স আর অ্যানুইটি এই দুটো জিনিসের কাহিনীটা আসলে কি? এখানে এনপিভির একটা ভ্যারিয়েশন বানানোর চেষ্টা করা হয়েছে, যেখানে এনপিভি তো একটা আমাদের অ্যাবসলিউট ফিগার, অ্যাবসলিউট নাম্বার, যে নাম্বারটা আমাদেরকে বলে দিচ্ছে যে আমাদের এই প্রজেক্টটা অ্যাকসেপ্ট করা উচিত নাকি রিজেক্ট করা উচিত। আপনাদের মনে থেকে থাকলে আমি বলেছিলাম যে যদি আমার একটা মাত্র প্রজেক্ট হয়, আমি কনসিডার করার চেষ্টা করছি একটা সিঙ্গেল প্রজেক্ট, তাহলে কিন্তু কোনো সমস্যা নাই, এনপিভি পজিটিভ হলেই আমার ডিসিশন ক্রাইটেরিয়া আমাকে বলে দিচ্ছে যে অ্যাকসেপ্ট দ্য প্রজেক্ট। বাট ইফ দেয়ার আর মাল্টিপল প্রজেক্টস তখন আর কি একটু চ্যালেঞ্জ হতে পারে। সো এনপিভি একটা, সেই চ্যালেঞ্জগুলো কি সেগুলো হয়তো আমরা কিছুটা দেখবো। এনপিভির একটা কি বলা যায় ভ্যারিয়েশন হিসেবে প্রফিটেবিলিটি ইন্ডেক্স নামে আরেকটা জিনিসকে দেখানো হয়, যেটা মানে এমন একটা প্রজেক্ট যেটার ইনিশিয়াল ক্যাশ আউটফ্লো হয় টাইম পয়েন্ট জিরোতে এবং ফিউচারে সব ক্যাশ ইনফ্লো হয়। প্রফিটেবিলিটি ইন্ডেক্স is simply equal to the present value of cash inflows divided by the absolute value of the initial cash outflows. তার মানে হলো যে আপনার আমরা এর আগে যে জিনিসটা আমরা নেগেটিভ করেছি, মানে আমরা মাইনাস করে নিয়েছিলাম, সাবট্রাক্ট করে নিলাম, সাবট্রাক্ট করে একটা অ্যাবসলিউট ফিগার বের করে ডিসিশনটা নিলাম, সেই জিনিসটাকে এবার একটা রেশিওর ফরম্যাটে নিয়ে আসা হচ্ছে। সেই রেশিওটাকে আমরা বলছি একটা ইন্ডেক্স, প্রফিটেবিলিটি ইন্ডেক্স নামে ডাকবো। সেখানে আমরা কি করব, আমরা প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লোকে ভাগ করব অ্যাবসলিউট ভ্যালু অফ দ্য ইনিশিয়াল ক্যাশ আউটফ্লোস। কেন এখানে অ্যাবসলিউট ভ্যালু ব্যবহার করতে হচ্ছে আপনাদের কেউ বলতে পারবেন? নেগেটিভ হয়, এক্স্যাক্টলি, ক্যাশ আউটফ্লো তো আসলে নেগেটিভ। সো এই দুজনকে একই সমতলে নিয়ে আসার জন্য আসলে অ্যাবসলিউট ভ্যালু এই কথাটা ব্যবহার করা হচ্ছে। এটাই টেকনিক্যাল একটা ডিফারেন্স, এটা ছাড়া কোনো ডিফারেন্স নেই। তাহলে আমাকে কি কেউ বলতে পারবেন যে এই যে ইয়াটা প্রফিটেবিলিটি ইন্ডেক্সটা ব্যবহার করা হচ্ছে, এখানে ডিসিশন ক্রাইটেরিয়া কেমন হতে পারে, কি হতে পারে, কি দেখলে আমরা বলবো যে এই প্রজেক্টটাকে অ্যাকসেপ্ট করা উচিত অথবা রিজেক্ট করা উচিত? এনপিভি যেটা বেশি, এনপিভি বেশি। আমি তো প্রফিটেবিলিটি ইন্ডেক্সের বেসিসে বলছি, এখানে তো এনপিভি বলে আর কোনো কিছু নেই। এনপিভি তো পজিটিভ নেগেটিভ আমরা জানি। তো যেটা প্রফিটেবিলিটি ইন্ডেক্স বেশি, প্রফিটেবিলিটি ধরেন আমার একটা মাত্র প্রজেক্ট, তখন কি করব? স্যার গ্রেটার দেন 1 হলে। এক্স্যাক্টলি, গ্রেটার দেন 1 হলে। কেন গ্রেটার দেন 1 হলে করব বলেন তো স্যার? তাহলে এনপিভি পজিটিভ আসবে। রাইট, গ্রেটার দেন 1 হওয়ার মানে হলো আমার the accumulated present value of cash inflows, accumulated present value of cash inflows is bigger than the absolute value of the initial cash outflows. এটার কারণে একের বেশি হলে তখন আমরা এটাকে অ্যাকসেপ্ট করতে চাই না। ঠিক আছে স্যার, স্যার এটা একটু আবার বলেন তো স্যার, এই ব্যাপারটা আমি বুঝি নাই যেটা বললেন। ব্যাপারটা বুঝুন, কোন ব্যাপারটা বুঝুননি? এই যে স্যার, এই যে 1 এর যে ব্যাপারটা বললেন যে এটা 1 এর হইলে আমরা কেন সেটাকে গ্রহণ করব, এটা স্যার। আপনার কি মনে হয় স্যার? দেখি আপনি একটু চিন্তা করে বলেন তো দেখি। আমি একটু পরে আবার আরেকবার বলবো না হয় প্রয়োজনে। আপনি একটু চিন্তা করে বলেন এখান থেকে কেন 1 এর বেশি হলে একে আমরা অ্যাকসেপ্ট করতে চাচ্ছি। ইফরাত,
আমরা যখন এটা এটা যে একটা ভগ্নাংশ, এটা আমরা বুঝতে পারছি তো না, এটা একটা রেশিও, এটা ধরতে পারছি জি স্যার। একটা রেশিও, মানে ওপরের ভ্যালু যদি উপরের নাম্বারটা যদি নিচের নাম্বারের থেকে বেশি হয়, মানে আমরা যেটাকে বলি অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে সেটা কনভার্ট করলে 1 সামথিং হওয়া উচিত না? জি স্যার। যদি যদি উপর নিচ সমান হয় তাহলে এটার ফলাফল হবে হচ্ছে 1, আর যদি উপরে বেশি নিচে কম হয়, মানে অপ্রকৃত ভগ্নাংশ হয়, তাহলে 1 সামথিং হবে, তাই তো? সো আমরা উপরে আমরা কি ক্যালকুলেট করছি, এখানে উপরে কি প্লেস করেছি? প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লোস, ঠিক জি কিনা? স্যার। So আমরা কি চাই যে প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লো বেটার, বিগার হোক দেন ইনিশিয়াল ইনভেস্টমেন্টের অ্যাবসলিউট অ্যামাউন্টটা? জি স্যার চাই। যদি সেটা স্যার। চাই 1 সামথিং। জি স্যার, আমি আমার প্রশ্নের উত্তরটা পেয়ে গেছি স্যার। থ্যাংক ইউ। সো এটা হচ্ছে মোটামুটি একটা প্রফিটেবিলিটি ইন্ডেক্সের আইডিয়া। এটা অনেক সময় ব্যবহার করা হয়, মানে আপনার আলটিমেটলি অনেকে অনেক এই কমিউনিকেশনের জন্য ব্যবহার করা হয়। আর এনপিভি আর প্রফিটেবিলিটি ইন্ডেক্স সাধারণত সেম রেজাল্টই দিবে আপনাকে সবসময়, ঠিক আছে? আম, আচ্ছা। তো এটা হচ্ছে স্যার একটা প্রশ্ন ছিল। সাধারণত বলছি, একটু শেষ করি। এনপিভি আর প্রফিটেবিলিটি ইন্ডেক্স সাধারণত আপনাদের সেম রেজাল্টস দিবে when it comes to ranking projects, মানে সরি নট র্যাঙ্কিং প্রজেক্টস, অ্যাকসেপ্টেন্স অফ প্রজেক্টস, মানে যেটাতে পজিটিভ এনপিভি হবে সেটাতে প্রফিটেবিলিটি ইন্ডেক্স সেম, মানে 1 এর বেশি হবে, এটাই স্বাভাবিক। কিন্তু দেয়ার আর প্লেসেস যেখানে র্যাঙ্কিং যদি করতে হয় মানে মাল্টিপল প্রজেক্টসে, সেই ক্ষেত্রে প্রফিটেবিলিটি ইন্ডেক্স এবং নেট প্রেজেন্ট ভ্যালু ডিফারেন্ট র্যাঙ্কিং প্রোভাইড করতে পারে, কনসিডারিং ইনিশিয়াল আউটলে যে সাইজটা আছে সেই সাইজটা উপরে ভিত্তি করে। এটার ম্যাগনিটিউড হলে, মানে যদি ম্যাসিভলি ডিফারেন্ট হয়, তাহলে এখানে একটু ডিফারেন্ট রেজাল্টস আসতে পারে, ঠিক আছে? জি, এবার প্রশ্নটা করেন। স্যার আমরা যদি প্রফিটেবিলিটি দিয়ে যদি ডিসিশনটা দিতে চাই, সেক্ষেত্রে তো বোথ প্রজেক্ট অ্যাকসেপ্টেবল হতে পারে, যদি সেক্ষেত্রে দুটোই ওয়ান অপেক্ষা বড় হয়। জি, সেক্ষেত্রে আমরা একটা কনসেপ্ট ব্যবহার করি, সেটাকে বলে ক্যাপিটাল রেশনিং। যদি এমন হয় যে আমার হাতে মাল্টিপল প্রজেক্টস এর অপশন আছে, এখন কিন্তু আমার হাতে পুরোপুরি টাকা নাই, মানে যদি আমার হাতে টাকা থাকে ইনভেস্ট করার মতো, ধরেন আমার হাতে দুটো প্রজেক্ট আছে, যে প্রজেক্ট এ এবং প্রজেক্ট বি, এই যে আমাদের চোখের সামনের এক্সাম্পলটাই দেখি, রাইট? এখানে প্রজেক্ট এ এর বেলায় ইনিশিয়াল আউটলে কত, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কত টাকা দেখেন তো, $4,20,000। আর প্রজেক্ট বি এর বেলায় আউটলে কত, ইনিশিয়াল $4,50,000। সো ধরেন আমার হাতে ইনভেস্টমেন্ট করার মতো, মানে দ্য কোম্পানি হ্যাজ আ টোটাল অফ $1 million টু ইনভেস্ট, তাহলে আমার কি আসলে মারামারি করা দরকার আছে যে প্রজেক্ট এ নিব নাকি প্রজেক্ট বি নিব? কি আছে, দরকার আছে? নো স্যার। দরকার নেই। সো এই সিচুয়েশন তখনই আসবে যখন আমার হাতে যথেষ্ট, ধর আমার হাতে $500,000 বা 400,000, না $500,000 এর একটা অ্যামাউন্ট আছে, তখন আমরা হয়তো ডিসাইড করার চেষ্টা করব যে আমরা কি প্রজেক্ট এ, যেটাকে না ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হচ্ছে 4,20,000, নাকি প্রজেক্ট বি যেটা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হচ্ছে 4,50,000, সেটা নিব কিনা। এটাকে আমরা বলছি ক্যাপিটাল রেশনিং। ক্যাপিটাল রেশনিং দুই ভাবে করা হয়, সফট রেশনিং আর হার্ড রেশনিং। এটা আমরা দেখাই দিব আমাদের। আরেকটা জিনিস দেখাবো, সেটা হলো ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্টস আর হলো মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্টস। আমরা বিজনেস স্ট্যাটিস্টিক্স করেছিলাম অলরেডি কোর্স, জি স্যার করেছি। এখানে এই দুটো কনসেপ্টের সাথে কি পরিচিত হয়েছে আমরা? জি। ইন্ডিপেন্ডেন্ট আর হলো মিউচুয়ালি এক্সক্লুসিভ। সো এই কনসেপ্ট গুলো আমাদের প্রজেক্টের বেলায়ও চলে আসবে, যে আমরা এতক্ষণ যেই ধরনের প্রজেক্টের নিয়ে কম্প্যারিজন নিয়ে কথা বলছি, সেখানে আমরা ধরে নিচ্ছি যে, মানে এখানে এমন হতে পারে একটা প্রজেক্ট নিলে আপনি আরেকটা প্রজেক্ট নিতেই পারবেন না, এমন ধরনের টেকনোলজি
যে ধরেন আপনি কথার কথা আপনারা যদি মোবাইল ফোনের টেকনোলজি সম্পর্কে অবগত থাকেন, আমরা যে ফোন ব্যবহার করি এটাকে বলে হলো জিএসএম টেকনোলজি। আর এর আগে আরেকটা টেকনোলজি ছিল যেটা সিটিসেল ব্যবহার করতো, সেটাকে বলে সিডিএমএ টেকনোলজি। এখন আপনি যদি একটা মোবাইল ফোন কোম্পানি হন এবং আপনি ডিসাইড করার চেষ্টা করছেন যে আপনি কোন টেকনোলজি দিয়ে ব্যবসা শুরু করবেন, আপনি যদি সিডিএমএ টেকনোলজি দিয়ে ব্যবসা শুরু করেন তাহলে আপনার পক্ষে জিএসএম কোনোভাবেই ব্যবহার করা সম্ভব না। তার মানে একটা সিলেক্ট করলে আরেকটা সিলেক্ট করতেই পারছেন না আপনি। এইটাকে আমরা বলছি মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্টস। আর ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্টস হচ্ছে যে আমি যদি একটা প্রজেক্টকে অ্যাকসেপ্ট করি তাহলে আরেকটা প্রজেক্টকে অ্যাকসেপ্ট করতে আমার কোনো সমস্যা নাই, অ্যাজিউমিং যে আমার হাতে ইনভেস্টমেন্টের অ্যামাউন্টটা পর্যাপ্ত পরিমাণে আছে। So, আমরা যে অ্যাসাম্পশন গুলো করছি, র্যাঙ্কিং গুলো করার কথা ভাবছি, র্যাঙ্কিং তুমি তখনই করতে পারবো যখন আমি আসলে ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্টস নিয়ে কাজ করছি। সেই ক্ষেত্রে আমি হাইয়েস্ট প্রেফার্ড কোনটা, সেকেন্ড হাইয়েস্ট প্রেফার্ড কোনটা, থার্ড প্রেফার্ড কোনটা, এটা আমরা এইভাবে র্যাঙ্কিং করে নিতে পারবো। কিন্তু যদি এটা মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট হয়, দুটো প্রজেক্টের যে কোনো একটা আপনি সিলেক্ট করতে পারবেন আর একটা পারবেন না, এবং দুটোই হলো ধরেন পজিটিভ এনপিভি দিচ্ছে আপনাকে, সেই ক্ষেত্রে হয়তো আপনি অন্যভাবে আপনাকে ডিসিশন নিতে হবে। তবে একটা জিনিস আপনাদেরকে আমি মাথায় দিয়ে রাখতে চাই, সেটা হলো ফ্রম আ ভেরি প্র্যাকটিক্যাল পার্সপেক্টিভ, এই বই তো আসলে লেখা হয়েছে ইউএসএ পার্সপেক্টিভে। ওদের দেশে এই ক্যাপিটাল বাজেটিং এর পুরো জিনিসটা, কর্পোরেট ফাইন্যান্সের এই পুরো জিনিসটাই অনেক গুছিয়ে করা হয়। ওরা বছরে কত কোটি টাকার নতুন ক্যাপিটাল এক্সপেন্ডিচার করবে, এটা না খুবই সুন্দর করে গোছানো প্ল্যান, একটা ক্যালেন্ডার অনুযায়ী চলে। ধরেন ওরা বলেই দেয় যে আমার প্রতি বছরের প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের 10% আমি নতুন প্রজেক্ট ইনভেস্টমেন্টে খরচ করবো। এক্সিস্টিং যে আমার পিপিএমই আছে সেটা 10% আমরা খরচ করবো নতুন করে। সেই অনুযায়ী ওরা টোটাল কোম্পানির কাছ থেকে ওরা প্রজেক্টের প্রপোজাল চায়, যেটা আমি লাস্ট ক্লাসেও দেখিয়েছিলাম। প্রজেক্টের আইডিয়েশন প্রপোজাল, এটা হচ্ছে একদম ফার্স্ট স্টেপ। এবং তারপরে কর্পোরেট ফাইন্যান্স ডিপার্টমেন্টে আপনাদের মতো অ্যানালিস্টরা বা ম্যানেজাররা তারা কি করে, তারা এই সব প্রজেক্টের প্রপোজাল নিয়ে সবার জন্য ক্যাশ ফ্লো প্যাটার্ন রেডি করে তারা অ্যানালাইসিস করে দেখে যে আছে, অ্যানালাইসিস করে ধরেন মাল্টিপল প্রজেক্ট, 10 জায়গা থেকে 10টা প্রজেক্ট আসছে, তখন এই 10টা প্রজেক্টকে ওরা সিরিয়াল করে বা র্যাঙ্কিং করে তখন তাদের সামনে একটা মেজর প্রবলেম এসে দেখা দেয় যে এই র্যাঙ্কিং অনুযায়ী আমি কোন প্রজেক্টকে অ্যাকসেপ্ট করবো, কোন প্রজেক্টকে রিজেক্ট করবো। সো তখন এবং এবং যেহেতু ওদের ওই যে 10% হচ্ছে আপনার অ্যানুয়াল একটা থাকে, আইডিয়া থাকে, বলা থাকে যে 10% অফ পিপিএমই আমরা প্রতি বছর নতুন প্রজেক্টে খরচ করবো, এর বেশি করবো না। সেই কারণে দেখা যায় যে, এবং ওই টাকার অ্যামাউন্টটা তার মানে কি আগে থেকে সবাই জানে না, যারা ইন্ডিভিজুয়ালি প্রজেক্টের আইডিয়া জেনারেট করে প্রপোজাল পাঠাচ্ছে তারা তো আর জানে না যে এই বছর কি পরিমাণ প্রজেক্টের প্রপোজাল আসছে, প্রত্যেক সবগুলো প্রজেক্ট মিলিয়ে কত টাকা টোটাল ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হতে পারে। হ্যাঁ, ওরা তো ওদের জায়গা থেকে পাঠানোর পর কর্পোরেট ফাইন্যান্সিয়াল ম্যানেজার যারা আছে, এটা তাদের একটা কাজ হয়ে দাঁড়ায় যে এই প্রপোজাল সবগুলিকে র্যাঙ্কিং অনুযায়ী সাজিয়ে তারপরে আমার হাতে যে টোটাল অ্যালোকেটেড ইনিশিয়াল ইনভেস্টমেন্টের অ্যামাউন্টটা আছে, সেই ইনভেস্টমেন্টের অ্যামাউন্টটাকে ডিস্ট্রিবিউট করে দেওয়া। তখন তাদের এই রেশনিং এর প্রয়োজন পড়ে এবং র্যাঙ্কিং এর প্রয়োজন পড়ে। ঠিক আছে? সো তখন ইট বিকামস এ চ্যালেঞ্জ, এবং এই কনসেপ্ট গুলো তখন মেইনলি কাজে লাগে। হাউএভার আপনাদের জন্য, আপনারা যারা মোস্টলি হয়তো বাংলাদেশ মার্কেটে কাজ করবেন বা ইভেন ইন্টারন্যাশনাল মার্কেটেও কাজ করবেন, ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করার জন্য তো আমি বেসিক আইডিয়া দিয়ে দিলাম, এরপরে আরো কাজ করতে করতে ডেফিনেটলি আপনি এখানে শিখবেন, আরো ভালো ইনশাআল্লাহ। লোকাল মার্কেটে, আমরা বাংলাদেশ মার্কেটে যেটা হয় মোস্টলি, এটার কোনো আসলে ফিক্সড ক্যালেন্ডার থাকে না, এটা হঠাৎ হঠাৎ জিনিসপত্র সামনে আসে। সো এবং আমি খুব কম কোম্পানি দেখেছি বাংলাদেশে যারা কিনা একসাথে ধরেন 10টা-15টা নতুন প্রজেক্ট প্রতি বছর নিতেই আছে এবং তাকে সে করতে চায়, আপনার ডিসিশন নিতে হয়, র্যাঙ্কিং করতে হয়। So, আপাতত আপনারা এতটুকু মাথায় নিয়ে রাখেন যে there is a concept of capital rationing. যখনই মাল্টিপল প্রজেক্ট সামনে আসে, প্রপোজাল সামনে আসে, সেখান থেকে আপনি কোন কোন প্রজেক্টগুলোকে আসলে সিলেক্ট করবেন, সেই ডিসিশনটা নেওয়ার জন্য আপনাকে র্যাঙ্কিং করতে হবে
র্যাঙ্কিং করার সময় আপনার এনপিভি এক ধরনের র্যাঙ্কিং দিবে, আইআরআর আপনাকে আরেক ধরনের র্যাঙ্কিং দিবে, প্রফিটেবিলিটি ইন্ডেক্স আপনাকে আরেক ধরনের র্যাঙ্কিং দিবে, পেব্যাক পিরিয়ড আপনাকে আরেক ধরনের র্যাঙ্কিং দিবে। আপনারা আপনারা সব ধরনের ক্যাপিটাল বাজেটিং টেকনিক যেগুলো আছে আমরা চারটা বললাম, এনপিভি, আইআরআর, এগুলা এটার প্রত্যেকটারই পজিটিভস এন্ড নেগেটিভস বা স্ট্রেংথস এন্ড উইকনেসেস জেনে রাখবেন। আপনি যেই পার্টিকুলার কনটেক্সটে ডিল করছেন, যেই ধরনের প্রজেক্টস নিয়ে আপনি ডিল করছেন, সেই ধরনের ক্ষেত্রে আপনার জন্য উপযুক্ত র্যাঙ্কিং সিস্টেম কোনটা, সেই জিনিসটা আপনারা পরে মানে আপনারা শুধু তখন ইউটিলাইজ করবেন। আমি এটা খুবই প্র্যাকটিক্যাল পার্সপেক্টিভে বলবো। ঠিক আছে, এখন মোটামুটি আমাদের বেসিক আইডিয়া নিয়ে যেতে পারলেই চলবে যে ক্যাপিটাল রেশনিং যে একটা জিনিস আছে, এটা যেন আমরা না জেনে তারপরে যেন কর্পোরেট মার্কেটে না যাই। তারপরে র্যাঙ্কিং যে করতে হয় সেটা যেন আমরা না জেনে না যাই। প্রত্যেকটা ক্যাপিটাল বাজেটিং টেকনিকের কিছু স্ট্রেংথ এবং কিছু উইকনেস আছে, এটা যেন না জেনে না যাই। কথা বোঝা গেছে? আমরা কি বোঝাতে পারলাম আপনাদেরকে? হ্যালো, জি স্যার। পরে আমরা আরেকটা কনসেপ্ট যেটা কিনা এনপিভির আরেকটা ভ্যারিয়েশন, এই ভ্যারিয়েশনটা দেখবো। এটাকে বলছি আমরা ইকোনমিক ভ্যালু অ্যাডেড বা ইভিএ। সো এই ইভিএ জিনিসটা কিরকম? ইভিএ জিনিসটাকে বলছে যে আমরা এখানে আপনাদেরকে স্ক্রিনে একটু বড় করে দেখি। EVA method begins the same way that NPV does. আচ্ছা, EVA কি ক্যালকুলেট করে? Whereas the NPV approach calculates the value of an investment over its entire life, the EVA approach gives managers a tool to measure an investment's performance on a year-by-year basis. ঠিক আছে? EVA শুধুমাত্র পুরো 5 বছর ধরে, 3 বছর ধরে, 7 বছর ধরে, 30 বছর ধরে এরকম পুরাটাকে একবারে নিয়ে করে না। ইয়ার বাই ইয়ার বেসিসে ওই প্রজেক্টটা কেমন পারফর্ম করছে, ক্যাপিটাল বাজেটিং প্রজেক্টটা, সেটা বোঝার একটা ভালো টুল হচ্ছে আপনার এই ইভিএ। সো কিভাবে? ইভিএ মেথড begins the same way that NPV does, by calculating a project's net cash flows. ঠিক আছে? However, the EVA approach subtracts from those cash flows a charge that is designed to capture the return that the firm's investors demand on the project. মানে হলো কি? মানে হলো EVA calculation asks যে whether a project generates positive cash flows above and beyond what investors demand. মানে হলো কস্ট অফ ক্যাপিটাল নিয়ে আমরা যে চিন্তাটা করেছি, যেটাকে আমরা ডিসকাউন্ট করি, ওই জিনিসটাকে একটু মানে ঘোরায় চিন্তা করে পিওর ইকোনমিক প্রফিটের পার্সপেক্টিভে দেখার চেষ্টা করে। দেখেন ক্যালকুলেশন মেথোডোলজি যদি দেখেন, প্রজেক্টের যে ক্যাশ ইনফ্লোটা হচ্ছে একটা পার্টিকুলার ইয়ারে, সেখান থেকে ওরা বাদ দিচ্ছি আমরা কোনটাকে, যে ওই পার্টিকুলার ইয়ারের জন্য ওই প্রজেক্টটা যে পরিমাণ ক্যাপিটাল ইনভেস্ট করে সেটাকে মাল্টিপ্লাই করে হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল দিয়ে, করলে ওই বছরে ওই বছরের জন্য ইকোনমিক ভ্যালু অ্যাডেড জিনিসটা আসে। মানে কি? মানে হলো এটা দিয়ে ডিসকাউন্ট না করে ওনার আইডিয়া হলো যে আমার যে টাকা আমি ক্যাশ ইনফ্লো হিসেবে আর্ন করছি একটা পার্টিকুলার ইয়ারে, সেই টাকাটা আর্ন করতে গিয়ে আমি যে ক্যাপিটালটা খাটালাম, সেই ক্যাপিটালটা খাটাতে গিয়ে ক্যাপিটালটা আনতে গিয়ে আমাকে আবার একটা চার্জ দিতে হয়েছে না, কস্ট অফ ক্যাপিটাল নামে। মানে আমার রিটার্ন দিতে হচ্ছে, ডেট হোল্ডারদেরকে আমার ইন্টারেস্ট দিতে হয়েছে, আর ইকুইটি হোল্ডারদেরকে দিতে হয়েছে আমার ডিভিডেন্ড, বা ইকুইটি হোল্ডারদের একটা রিকোয়ার্ড রেট অফ রিটার্ন থাকছে, সেটা অপরচুনিটি কস্টে দিতে হচ্ছে। সো সেই জিনিসটাই হলো আপনার কস্ট অফ ক্যাপিটালকে ইনভেস্টেড ক্যাপিটাল দিয়ে মাল্টিপ্লাই করে ওই চার্জটা বের করা হয়, করে প্রজেক্টের যে ক্যাশ ইনফ্লো হয়েছে সেখান থেকে এটাকে বাদ দিয়ে যে পজিটিভ পার্টটা থাকে, মানে পজিটিভ যদি থাকে তাহলে আমরা ধরে নিই যে এখানে ইকোনমিক ভ্যালু অ্যাড করা হয়েছে,
আর যদি নেগেটিভ হয় তাহলে ইকোনমিক ভ্যালু ডিস্ট্রয়েড হয়েছে। ইন আদার ওয়ার্ডস, যে আলটিমেটলি আমরা ধরেন এনপিভির মতোই একটা জিনিসকে এখানে ক্যালকুলেট করছি। ইটস জাস্ট দ্যাট এনপিভি আমাকে একটা সিঙ্গেল টাইম পয়েন্টে প্রজেক্টের এন্টায়ার জিনিসটাকে, এন্টায়ার ক্যাশ ফ্লোটাকে কনসিডার করে আমাকে একটা সিঙ্গেল টাইম পয়েন্টে একটা সিঙ্গেল রেজাল্ট দিচ্ছে। whereas economic value added আমাকে during the project, during the tenure of the project, প্রত্যেকটা পিরিয়ড ধরে ধরে ইয়ার বাই ইয়ার বেসিসে আমাকে আইডিয়া দিচ্ছে যে কোন কোন ইয়ারে আমার ইকোনমিক ভ্যালু অ্যাড হয়েছে বা কোন কোন ইয়ারে ইকোনমিক ভ্যালু ডিস্ট্রয়েড হয়েছে। ওকে, এরপরের যে আইটেমটা আমরা করব সেটা হচ্ছে আপনার আইআরআর। আমাদের জানা দরকার, এটাও প্রচন্ড পরিমাণে ব্যবহার করা হয়। ইনফ্যাক্ট এনপিভি এবং আইআরআর আপনাদেরকে জি স্যার। স্যার, যে ইকোনমিক ভ্যালু বের করার সময় এখানে যদি মানে এক এক বছরে যদি এক এক রকমের ক্যাশ ফ্লো হয় তখন কি আবার ওটা দিয়ে গুণ করতে হবে? অবশ্যই। হ্যাঁ, যে উপরে যে প্রজেক্ট ক্যাশ ফ্লো এখানে যেমন প্রজেক্ট ক্যাশ ফ্লো এখানে 1,20,000 লিখছে, এটা যেমন জি 1,20,000 প্রত্যেক বছরে কি আলাদা আলাদা করে জি গুণ করে করতে হবে? জি এক্স্যাক্টলি, এটাই তো এই ওকে ইভি এর ইউটিলিটিটাই তো আলাদা করে কেন ইভি এ আসছে। দেখেন আপনি প্রজেক্টের ক্যাশ ফ্লো, এটা কি এনপিভি তে এই 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 আইটেমটা আমরা পেয়েছি না অতীত? জি স্যার। আবার কস্ট অফ ক্যাপিটাল এই আইটেমটাও আমরা অতীতে এনপিভি তে ব্যবহার করেছি না? জি স্যার। ইনভেস্টেড ক্যাপিটাল মানে যেটা ইনিশিয়াল আউটলে আমরা ধরি সেটাকেও ব্যবহার করেছি না? ডিফারেন্সটা তো, ডিফারেন্সটা হচ্ছে যে এই ক্যাপিটালটা, ইনভেস্টেড ক্যাপিটালটা এর আগে আমরা এক বছরে মানে একদম ওয়ান টাইম পিরিয়ডে জিরো, টাইম পিরিয়ড জিরোতেই আমরা ধরে নিয়েছি, তাই না? যে $4,20,000 আমরা একবারে ইনভেস্ট করছি, ঠিক? কিন্তু জি স্যার, ঠিক, এবার বুঝছি। বাস্তবে কি কি এটা হয় যে আমার কোনো একটা একটা প্রজেক্টের শুরুতেই শুধুমাত্র খরচ হয় এবং এর পরে আর কোনো খরচ হয় না? বাস্তবে কি আসলে এরকম হয়? না স্যার, প্রতি বছরে তো কিছু না কিছু খরচ এক্স্যাক্টলি। হতেই পারে। আপনারা অ্যানুয়াল রিপোর্টে দেখেছেন না ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রগ্রেস? দেখেছিলাম তো ক্যাপিটাল ওয়ার্ক ইন জি প্রগ্রেস স্যার, জি স্যার দেখেছি। যখন ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রগ্রেস হচ্ছে তার মানে কি আমি প্রতি বছর খরচ করছি। So, তখন আমি এই যে প্রতি বছর এই প্রজেক্টের পিছনে যে খরচ করছি এটা কি যথেষ্ট পরিমাণে আমার জন্য ভ্যালু এড করছে নাকি ভ্যালু ডিস্ট্রয় করছে সেই জিনিসটা দেখানোর জন্যই আসলে ইকোনমিক ভ্যালু এডেড এর কনসেপ্টটা ব্যবহার করা হয়। বুঝতে পারলাম? জি স্যার, বুঝেছি, থ্যাংক ইউ। Very good. So, এরপর আমরা চলে যাব হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন। সো আইআরআর আরেকটা খুবই পরিচিত কনসেপ্ট। যে কোনো আলোচনাতেই আপনারা দেখবেন যে প্রজেক্টের আইআরআর জিজ্ঞেস করবে সাথে সাথে। কেন আইআরআর এত জনপ্রিয় সেটার কারণটা আমাদেরকে বুঝতে হবে। আইআরআর জিনিসটা কি? আইআরআর জিনিস হচ্ছে এটা একটা রেট অফ রিটার্ন। সো কেউ যদি জিজ্ঞেস করে আপনাদেরকে আইআরআর কি, আইআরআর হচ্ছে রেট অফ রিটার্ন যেটা কিনা ওই প্রজেক্টের থেকে জেনারেটেড হচ্ছে। ইন্টারনাল প্রজেক্টের যে ইন্টারনাল ক্যাশ ফ্লোটা আছে সেখান থেকে যে আমরা রিটার্নটা জেনারেট করি সেটাকেই আমরা বলি হলো আইআরআর। মানে এটাকে অনেকটা আপনি ধরে নিতে পারেন যে একটা প্রজেক্ট, মানে ধরেন কথার কথা আপনি জুতার একটা নতুন জুতার কোম্পানি দিয়েছে, না কোম্পানি দিয়েছে, ধরেন একটা নতুন জুতার প্রোডাক্ট লাইন নামিয়েছে। এখন ওই জুতার প্রোডাক্ট লাইনটা আপনি সেল করলেন, করার পরে সেখানে সেটার সাথে রিলেটেড যে খরচগুলো আছে সেগুলো করলেন, করার পরে আপনাকে কি দিল? একটা নেট প্রফিট মার্জিন দিল যে এই প্রজেক্টটার থেকে, এই জুতার প্রোডাক্ট লাইন থেকে আমি 20% প্রফিট করতে পেরেছি। এই ধরনেরই একটা জিনিস হচ্ছে, মানে এখন ওটা যখন প্রফিট করছেন আপনি এক বছরে করে ফেললেন, এক বছরে করে ফেলে বা একবারে বিক্রি করলেন একটা শিপমেন্ট, সেই শিপমেন্টের থেকে আপনি একটা প্রফিটেবিলিটি রিটার্ন মানে প্রফিটেবিলিটি মার্জিন পেলেন, ধরেন নেট প্রফিট মার্জিন। আইআরআর হচ্ছে প্রজেক্টের বেলায় অনেকটা সেরকম। ডিফারেন্স কোথায়? ডিফারেন্স হচ্ছে দুইটা মেইন জায়গাতে। একটা হলো
আপনার এই ক্যাশ ফ্লোটা আসলে ওয়ান সিঙ্গেল টাইম পিরিয়ডে হচ্ছে না, প্রজেক্টটা মাল্টিপল টাইম পিরিয়ডে হচ্ছে। এটা একটা ইস্যু। আরেকটা ইস্যু হচ্ছে যে ওইটা হলো আপনার অ্যাকাউন্টিং প্রফিটেবিলিটি। এন্ড নেট প্রফিট মার্জিন ইজ আ মেজার অফ ইউর অ্যাকাউন্টিং প্রফিটেবিলিটি। এমন হতেই পারে আপনি কি করেছেন, আপনি পুরা যতগুলো জুতা ছিল পুরা প্রোডাক্ট লাইনটা একবারে একটা কোম্পানির কাছে বিক্রি করে দিয়েছেন এই চুক্তিতে যে ওই কোম্পানি আপনাকে এই বছর 50% টাকা দিবে, বাকি 50% টাকা ওরা 2 বছর ধরে দিবে। হতে পারে না? তার মানে আপনি যে প্রফিটটা দেখিয়েছেন সেই প্রফিটেবিলিটি ছিল অ্যাকাউন্টিং প্রফিটেবিলিটি অন পেপার। বাস্তবে ক্যাশ না থাকলে তো আলটিমেটলি ওটার কোনো ভ্যালু নেই। তো এই ক্যাশ বেসিসের জিনিসটা বোঝার জন্য আসলে আমরা ব্যবহার করি হচ্ছে আইআরআর নামের জিনিস। আইআরআর ইজ এসেনশিয়ালি একটা প্রফিটেবিলিটি মেজার, রিটার্ন দিচ্ছে কেমন সেটা বোঝার জন্য একটা সিস্টেম, কিন্তু সেই সিস্টেমটা ওভার মাল্টিপল টাইম পিরিয়ডসে কনসিডার করা হয় এবং at the same time আপনার ক্যাশ ফ্লো বেসিসে কনসিডার করা হয়, অ্যাকাউন্টিং এর প্রফিট বেসিসে ক্যালকুলেট করা হয় না। এটা হচ্ছে আমার বেসিক আইডিয়া। আইআরআর নিয়ে সবাই কথা বলতে গেলে আগে হচ্ছে বলে যে এনপিভি কে জিরো বানায় যেই রেট এটাকে বলি আইআরআর। সেটা আমি বলতে চাই না, আগে আমি আপনাদেরকে বেসিক আইডিয়াটা দিয়ে নিলাম। এইবার আসেন যে আরো টেকনিক্যাল মানে অন্যরা যে টেকনিক্যাল ডেফিনিশনটা ব্যবহার করে সেটা। আইআরআর হচ্ছে সেই ডিসকাউন্ট রেটটা যেটা মানে একটা প্রজেক্টের এনপিভি কে জিরো বানায়। মানে হলো আপনি এনপিভি জিরো হওয়া মানে কি, আপনার ক্যাশ ইনফ্লো এবং ক্যাশ আউটফ্লো এই দুটো একদম সেম, তাই না? যদি তাই হয় মানে ক্যাশ ইনফ্লো ক্যাশ আউটফ্লো সেম বলতে বলছি প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লো আর ইনিশিয়াল আউটলে যে টাকাটা এই দুটোর পরিমাণ সেম। আইআরআর হচ্ছে মিনিমাম, এনপিভি যদি জিরো হয় তার মানে কি ওই প্রজেক্ট মিনিমাম যে টাকা ইনভেস্টমেন্ট হচ্ছিল সেই টাকা রিটার্ন জেনারেট করছে কনসিডারিং অল দ্য শেয়ার হোল্ডার্স এন্ড প্রেজেন্ট এন্ড টাইম ভ্যালু অফ মানি, নট শেয়ার হোল্ডার্স, ক্যাপিটাল সাপ্লায়ার্স। সো আইআরআর হলো সেই রেটটা যেটা কিনা আপনার প্রজেক্টে মিনিমাম আপনি লস না করে ইকোনমিক এবং টাইম ভ্যালু অ্যাডজাস্টেড বেসিসে আপনি প্রজেক্টের লস না করলে যে রিটার্নটা আপনি পাবেন সেটাকে বলছি আমরা হলো আইআরআর। আপনার যদি বাস্তবে এনপিভি তার থেকেও বেশি হয় তাহলে আপনি দেখবেন যে প্রজেক্টের রিটার্ন আসলে আইআরআর এর থেকেও বেশি হচ্ছে, রাইট? সো এইখানে দেখেন প্রথম জিনিসটা কি, ইন্টারনাল রেট অফ রিটার্ন ইজ দ্য ডিসকাউন্ট রেট দ্যাট মেক্স দ্য এনপিভি অফ অ্যান ইনভেস্টমেন্ট অপরচুনিটি ইকুয়াল টু জিরো। In other words, IRR is the discount rate that equates the present value of a project's cash inflows to the present value of its cash outflows. ঠিক আছে? যে IRR হচ্ছে অ্যাভারেজ একটা অ্যানুয়াল কম্পাউন্ড রেট অফ রিটার্ন that a company earns on an investment project, assuming that project inflows and outflows occur as project. এটা অন্য জিনিস। So আমরা এই কারণে আইআরআর এর ডিসিশন ক্রাইটেরিয়া এটাও ইন্টারেস্টিং। আইআরআর কে কম্পেয়ার করা হয় কার সাথে? আইআরআর কে কম্পেয়ার করা হয় হলো আমার যে প্রজেক্টের কস্ট অফ ক্যাপিটাল তার সাথে। কস্ট অফ ক্যাপিটাল যেটা তার সাথে মানে সেখান থেকে যদি আমরা বলি যে ধরেন যে কস্ট অফ ক্যাপিটাল বা ডিসকাউন্টিং রেটের থেকে যদি আমার আইআরআর বেশি হয় তাহলে আমরা প্রজেক্ট অ্যাকসেপ্ট করব, আর যদি আইআরআর কম হয় তাহলে আমরা প্রজেক্ট রিজেক্ট করব। সো আলটিমেটলি আইআরআর যদি এটা থেকে বেশি হয় হ্যাঁ তো বললাম আইআরআর ক্যালকুলেট কি করে করতে হয় সেটা যদি আমরা জানি এরপরে। আইআরআর এর কিছু লিমিটেশন আছে ওগুলো আমরা আস্তে আস্তে একটু পরে, বাট আপাতত আসলে আইআরআর ক্যালকুলেট কেমনে করবো সেটা আমি দেখি। আমাদের সেই পুরাতন যেই ইয়েটা ছিল এক্সাম্পলটা ছিল প্রজেক্ট এ আর প্রজেক্ট বি। দেখেন প্রজেক্ট এ $4,20,000 নেগেটিভ আর $1,40,000 ক্যাশ ইনফ্লো প্রতি বছর। সো দেখেন এই যে জিরো মানে হলো এখানে এনপিভি, এখানে ক্যালকুলেট করেছে দেখেন প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ আউটফ্লো প্লাস প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লো ফর ইচ ইয়ার। এভাবে এই দুটো মেলায় কত হবে? জিরো হবে।
তাহলে ডিসকাউন্টটা কাকে যে রেট দিয়ে করা হচ্ছে সেই রেটটাই নামই তো হচ্ছে আইআরআর, বিকজ আইআরআর ইজ দ্য ডিসকাউন্টিং রেট that makes the NPV of a particular project equal to 0. এই কারণে দেখেন আইআরআর দিয়ে এই শব্দটাই ব্যবহার করা হয়েছে। তো আপনারা যদি এটা করেন, এটার জন্য সলভ করলে, আইআরআর হিসেবে সলভ করলে আপনারা একটা রেট পাবেন, যে রেটটা হচ্ছে আপনার জন্য আইআরআর। এখন আপনাদের জন্য কিন্তু ছোট্ট অ্যাসাইনমেন্ট আছে। আইআরআর ক্যালকুলেশনটা দেখেন একটু নরমাল ক্যালকুলেশন না, এখানে যেহেতু যে পাওয়ার এক্সপোনেন্টের ব্যাপার আছে, এই যে টু দি পাওয়ার 1 2 3 4 5, এই এক্সপোনেন্ট থাকার কারণে আইআরআর কে এই আপনি ডিরেক্টলি এই মেথড থেকে, এই প্রসেস থেকে আমাদের যেটাকে আমরা বলি মেথডস অফ সাইমালটেনিয়াস ইকুয়েশন, সেইটা বের করা এখান থেকে একটু মুশকিল হয়ে যায়। এটার জন্য আমাদেরকে আইদার আইআরআর হলো আপনার ক্যালকুলেটর ব্যবহার করে করতে হয়, অথবা there is a another shortcut, সেটাকে বলি আমরা শর্টকাট বলবো না, ঠিক। The second method is called trial and error method. So এই ট্রায়াল এন্ড এরর মেথড ব্যবহার করে কি করে আইআরআর বের করতে হয় সেটা একটা ফর্মুলা আছে। আমি চাই আপনারা সবাই ওই ফর্মুলাটা নেক্সট ক্লাসের আগে রিসার্চ করে বের করেন। এই ফর্মুলাটা আমি ডিরেক্টলি আপনাদেরকে মানে খাওয়াই দিব না, এটা আপনারা বের করবেন। আমি জাস্ট এতটুকু ক্লু দিয়ে দিচ্ছি মেথড ক্যালকুলেশন মেথডোলজিটা, সেটা হচ্ছে ট্রায়াল এন্ড এরর মেথডে আমরা যেটা করি সেটা হলো, প্রথমে আমরা একটা ধরেন কস্ট অফ ক্যাপিটালটা তো আমরা আগে থেকেই জানি। প্রথমে আমরা কি করি, কস্ট অফ ক্যাপিটাল থেকে উপরের দিকে মানে একটা আরবিট্রারি ফিগার নিই, রাইট? আমরা একটা আরবিট্রারি ফিগার নিয়ে, ধরেন কথার কথা আমার কস্ট অফ ক্যাপিটাল 10%, আমরা 12% রেটে আমরা একটা ফিগার নিচ্ছি, নিয়ে সেটা দিয়ে যদি আমি ক্যালকুলেট করি আমি একটা এনপিভি পাবো। তার মানে এনপিভি আমি দুইটা জিনিস পেয়ে গেলাম এখান থেকে, একটা হচ্ছে হায়ার ডিসকাউন্টিং রেট আর এনপিভি অ্যাট হায়ার ডিসকাউন্টিং রেট। এরপর আমরা কি করব, কস্ট অফ ক্যাপিটাল এর থেকে এবং আমরা দেখব যে এই যে হায়ার ডিসকাউন্টিং রেটে আমরা যে এনপিভিটা পেলাম এটা জিরো কতটুকু কাছে বা দূরে। ওকে, এটা জিরো কতটুকু কাছে বা দূরে। এরপরে আমরা ধরবো আরেকটা ডিসকাউন্টিং রেট ধরবো, এটা লোয়ার দেন প্রজেক্টের হচ্ছে আপনার কস্ট অফ ক্যাপিটাল বা ডিসকাউন্টিং রেট। এটা ধরে আমরা আরো দুইটা জিনিস পাচ্ছি, একটা হচ্ছে লোয়ার ডিসকাউন্টিং রেট আর একটা হলো এনপিভি অ্যাট লোয়ার ডিসকাউন্টিং রেট। ওকে, এই চারটা কম্পোনেন্টকে ব্যবহার করে, চারটা ইনগ্রেডিয়েন্টকে ব্যবহার করে, ইনপুটকে ব্যবহার করে আমরা একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাতে বসাই দিব। বসাই দিলে আমরা মোটামুটি আইআরআর ক্যালকুলেটরে ক্যালকুলেট করে বের করলে যে আইআরআরটা পেতাম আমরা, সেটার কাছাকাছি একটা আইআরআর, খুবই কাছাকাছি একটা আইআরআর পাবো। এই যে দেখেন, আমরা প্রথমে একটা হায়ার ডিসকাউন্টিং রেট নিলাম কস্ট অফ ক্যাপিটাল থেকে, তার মানে আমার এনপিভিটা নেগেটিভ আসছে। আবার এরপরে লোয়ার ডিসকাউন্টিং রেট নিলাম, তার মানে এনপিভিটা আমার পজিটিভ আসছে। এবং এই চারটা কম্পোনেন্ট ব্যবহার করে যে ক্যালকুলেশনটা করলাম, ট্রায়াল দিলাম এবং সেখান থেকে এরর এলো, এরর এসে তারপরে আমরা ফাইনালি একটা ফর্মুলা ব্যবহার করে এই জিনিসটা বের করলাম। এটাকেই আমরা বলি হলো ট্রায়াল অ্যান্ড এরর মেথড। আপনাদের জন্য আমার সাজেশন হচ্ছে মেকানিক্যাল ওয়েতেও ক্যালকুলেশন আমরা শিখবো, আবার আমাদের যে ট্রায়াল এন্ড এরর মেথড যেটা খাতা কলমে করা যায় সেই ওয়েতেও আমরা ক্যালকুলেশন শিখবো। দুই ধরনের ক্যালকুলেশনই শিখতে চাই। সো আপনাদের জন্য কাজ হলো বাই নেক্সট ক্লাস আপনারা তিন ভাবে এটাকে ক্যালকুলেট করা শিখতে পারেন, বা দুই ভাবে করেন। একটা হলো মাইক্রোসফট এক্সেলে করবেন, আর একটা হলো আপনারা কোথায় করবেন, এই যে ট্রায়াল এন্ড এরর মেথডের ফর্মুলা বের করে রিসার্চ করবেন, করে ফর্মুলা বের করবেন, করে আপনারা সেই জিনিসটা কিভাবে ফর্মুলাটা আমার সাথে শেয়ার করবেন। দুই ভাবেই অঙ্কটা করে দেখাবেন। এখন জিনিসটা হলো এখানে আপনাদের জন্য একটা সতর্কবাণী আছে। আমি যেহেতু এই চ্যাপ্টারের শেষের দিকে চলে এসেছি, আমি এখানে আপনাদেরকে একটা জিনিস বলতে চাই। ট্রেডিশনালি আমরা যখন স্টুডেন্টদেরকে এই কোর্সগুলো পড়াই বা আমাদেরকে যখন পড়ানো হতো আগে, আমরা নর্মালি এই যে খাতা কলমে শুধু এই যে ফরম্যাটটা দেখতে পাচ্ছেন না, এই যে ফরম্যাট আমি যেটা সিলেক্ট করলাম, এই যে ভগ্নাংশের আকারে ভাগ করে করে একটা
একটা জিনিস দেখাচ্ছে। ট্রেডিশনালি আমাদের পরীক্ষার জন্য এই ফরম্যাটটা দেখানো হয়, শেখানো হয়। আমি এই ফরম্যাটটা বেশ অপছন্দ করি। আমি চাই আপনারা আস্তে আস্তে এরকম একটা ফরম্যাটের দিকে চলে আসেন। এই যে এরকম একটা ফরম্যাটের দিকে চলে আসেন। সেটা কিরকম? আপনারা টেবুলার ফরম্যাটে আসা প্র্যাকটিস করেন। টেবুলার ফরম্যাটে এলে যেটা হবে সেটা হচ্ছে আপনাদের মাইক্রোসফট এক্সেলে তো দিন শেষে সবকিছু কাজ করতে হবে মাইক্রোসফট এক্সেলে গিয়ে। সো আপনাদের জন্য প্রথম মানে আপনি যদি টেবুলার ফরম্যাটে একটা ক্যাশ ফ্লো বোঝানো শেখেন, ইয়ার ধরে প্রজেক্টের মানে প্রজেক্টগুলোর ক্যাশ ফ্লো গুলো যদি বোঝানো ধরেন শেখেন, তাহলে যেটা হবে যখন আপনি মাইক্রোসফট এক্সেল আরো হ্যান্ডস অন ব্যবহার করতে হবে আপনার জন্য, তখন ওটা মানে একদম এলিয়েন লাগবে না যে এটা কোন থেকে কই এসে পড়ছে। So while it is okay to start using মানে on paper এরকম খাতা কলমে আপনি এগুলো ভাগ করে করে দেখায় করছেন, আমার মনে হয় যে আলটিমেটলি এই টেবুলার ফরম্যাটে আসাটা জরুরি। আর আরেকটা কথা হলো যে আপনি পেব্যাক পিরিয়ড করেন, এনপিভি করেন, প্রফিটেবিলিটি ইনডেক্স করেন, আর আইআরআর করেন, যেটাই করেন, আর ইভিএ করেন, এই যে পাঁচটা আছে, যেটাই করেন না কেন আমি স্ট্রংলি সাজেস্ট করছি আমরা এখন থেকেই মাইক্রোসফট এক্সেলে এই কাজগুলি করা শুরু করতে চাই। ওকে, সো এটা আপনাদের জন্য আমার একটা স্ট্রং রেকমেন্ডেশন, মাথায় রাখবো। ওকে, আরেকটা কনসেপ্ট সেটা হচ্ছে আপনাদেরকে তো বিজনেস ফাইন্যান্স যখন পড়েছেন তখন ওয়াইটিএম বা ইয়েল্ড টু ম্যাচুরিটি পড়ানো হয়েছে, ঠিক কিনা? না স্যার, ক্লাসে মনে হয় করানো হয়নি, কিন্তু আমরা আসলে আগে করে আসছিলাম। আচ্ছা, যদি পড়ে এসে থাকেন তাহলে আমি আপনাদেরকে স্ট্রংলি সাজেস্ট করব yield to maturity এই জিনিসটা যেন আরো মানে এটা ঝালাই করে নেবেন। এইটা না জানাটা খুবই খারাপ একটা জিনিস, এটা জানা উচিত। আমি চাই না সেকেন্ড ইয়ারের ভাইভাতে আপনাদেরকে যদি ওয়াইটিএম কি জিনিস জিজ্ঞেস করে, বন্ডের yield to maturity জিজ্ঞেস করে, এবং এটার সাথে রিলেটেড দুইটা অ্যাসাম্পশন আছে, রিইনভেস্টমেন্ট অ্যাসাম্পশন আর রিইনভেস্টমেন্ট রেট অ্যাসাম্পশন, আর হলো আপনি টোটাল টাইমটা মানে বন্ডটাকে ম্যাচুরিটি পর্যন্ত হোল্ড করবেন, এই হোল্ডিং অ্যাসাম্পশন, এই দুটো অ্যাসাম্পশন যে আছে ওয়াইটিএম এর সাথে রিলেটেড, এই জিনিসটা যেন আপনারা জানেন, এটা যেন ভাইভাতে কখনো মিস না হয়, সেটা আমার ধারণা এই কোয়েশ্চেন ডেফিনেটলি ভাইভাতে করা উচিত, এটা আপনারা মাথায় রাখবেন। ঠিক আছে, ওকে। তো এই যে দুটো বলেছিলাম আমরা আজকে যেটা করবেন, রিসার্চ করে এই দুটো ক্যাশ ফ্লো স্ট্রিমের জন্য, দুটো প্রজেক্টের জন্য ট্রায়াল এন্ড এরর মেথডে বের করে ফেলবেন যে আসলে এগুলার আইআরআর কত, এই যে, এবং তারপরে এখানে আনসার দেওয়া আছে 19.9% এন্ড 21.7%, সেটার ভিত্তিতে মানে সেটা আসছে কিনা সেটা কম্পেয়ার করে দেখবেন, এটা আপনাদের আজকের কাজ। এখন এটা আমি আগেও বলেছি যে আইআরআর এবং এনপিভি সবসময় র্যাঙ্কিং করলে সেম ধরনের রেজাল্ট দিবে না, দে উইল বি ডিফারেন্ট। কিরকম? আইআরআর এর ভিত্তিতে যখন আপনি র্যাঙ্কিং করবেন তখন আপনি একটা পার্সেন্টেজ অফ রিটার্নের ভিত্তিতে করছেন র্যাঙ্কিংটা, ওয়্যারএজ এনপিভিটা আপনি করছেন একটা অ্যাবসলিউট ভ্যালুর ভিত্তিতে। তো একটা তার মানে একটু রেশিও ক্যাটাগরি, যখন আমি পার্সেন্টেজ ক্যালকুলেট করছি ডেফিনেটলি ওখানে আমি ওটা একটু রেশিও টাইপের বা ভগ্নাংশ বা অনুপাত টাইপের জিনিস দিয়ে ক্যালকুলেট করা আইআরআর, আর যখন আমার হলো আপনার এনপিভি ক্যালকুলেট হয় সেটা একটা অ্যাবসলিউট ভ্যালুতে ক্যালকুলেশন হয়। Therefore, the ranking of IRR and NPV will never be the মানে will usually not be the same. কোথায় কোথায় ডিফারেন্ট হয় সেটা কিসের কারণে ডিফারেন্সটা আসে সেটাকে আমরা ধরেন এখন একটা চট করে চুপ বলা যায়। এখানে যদি দেখেন যে কনফ্লিক্টিং র্যাঙ্কিংস, এই যে ranking different or investment opportunities is an important consideration when projects are mutually exclusive. একটু আগে আপনাদেরকে আমি mutually exclusive প্রজেক্টের কথা বলেছি, আমি বলেছিলাম একটা প্রজেক্ট যদি আমি সিলেক্ট করি আর একটা করতে পারবো না, এই ধরনের কেসে র্যাঙ্কিং লাগবে। আবার when capital rationing is necessary, সো আমি এটার কথা আপনাদেরকে শিখিয়েছি যে ক্যাপিটাল রেশনিং জিনিসটা আসলে কি। যখন লিমিটেড বাজেট থাকে, পুরোটা একবারে ইনভেস্ট করা যায় না, তখন সেটাকে সাধারণত বলে হচ্ছে আপনার ক্যাপিটাল রেশনিং। সো
এই যে এই ধরনের কেসে র্যাঙ্কিং যখন প্রয়োজন হয় তখন আমরা আসলে কনফ্লিক্টিং র্যাঙ্কিং কেন আসতে পারে, কোথায় আসতে পারে, তখন কি করবো, কিসের ভিত্তিতে ডিসিশনটা নিব, সেটা আপনাদেরকে এখন আমি একটু কুইকলি দেখিয়ে দিতে চাই। When projects are mutually exclusive, ranking enables the firm to determine which project is best from a financial standpoint. মাথায় রাখবো আমরা যে র্যাঙ্কিং গুলো করবো এগুলো পিওরলি ফাইন্যান্সিয়াল পার্সপেক্টিভ থেকে আমরা করবো, অন্য কোনো কনসিডারেশন অর্থাৎ সোশিও ইকোনমিক, এনভায়রনমেন্টাল, মানে আমরা ইকোনমিক বেসিসে এটা করবো, সোসাইটি বা আপনার হচ্ছে এনভায়রনমেন্টের কনসিডারেশন যদি আমাকে এখানে আনতে হয় তখন সেটাকে সেপারেটলি আনতে হবে। আবার when capital rationing is necessary, ranking projects will provide a logical starting point. মানে আমি জানি যে আমার আসলে মাল্টিপল টাকা দেওয়ার ক্ষমতা আছে বা হয়তো আমি একটাই দিতে পারবো, বাট আমি তাহলে র্যাঙ্কিং গুলো করলে আমার জন্য লজিক্যালি একটা স্টার্টিং পয়েন্ট পাবো কোথা থেকে আমার আসলে জিনিসটা শুরু করতে হবে অ্যাকসেপ্ট আর রিজেক্ট করার জন্য। As we will see, conflicting rankings using NPV and IRR result from certain things. What are those certain things? Differences in the reinvestment rate assumption, timing of each project's cash flow, and the magnitude of the initial investment. এই তিনটা জিনিসের কারণে এই জিনিসটা চেঞ্জ হয় বা র্যাঙ্কিং কনফ্লিক্টটা তৈরি হয়। লেটস সি একটা কোয়েশ্চেন ছিল, when projects are mutually exclusive, এই জিনিসটা একটু বুঝিয়ে দিবেন। হ্যাঁ, তখন যেটা বলছিলাম যে প্রজেক্টটা মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে কি, মানে হচ্ছে ইউ হ্যাভ কথার কথা 2 or 3 all options to choose from, রাইট? আপনি যদি একটা প্রজেক্টকে সিলেক্ট করেন, আপনার হাতে টাকা যদি থাকেও, আপনার ধরেন ক্যাপিটাল রেশনিং করতে হয় না, হচ্ছে না, তারপরেও হয়তো আপনি আর কোনো প্রজেক্টকে চুজ করতে পারবেন না। এটাকে বলা হয় হচ্ছে প্রজেক্টস আর মিউচুয়ালি এক্সক্লুসিভ। এক্সাম্পল হিসেবে আমি কোনটাকে দেখিয়েছি? এক্সাম্পল রাইট, GSM and CDMA। ইয়েস, এক্স্যাক্টলি। চয়েস অফ টেকনোলজিকে আমরা ধরে নিচ্ছি এই ধরনের একটা এক্সাম্পল। আবার ধরেন আপনি প্রজেক্টটা করবেন, এটা একটা কথার কথা জিওগ্রাফিক লোকেশন স্পেসিফিক একটা প্রজেক্ট, অলরাইট? তো ধরেন আপনি কি করেছেন, আপনার কোম্পানি সিরাজগঞ্জ ইকোনমিক জোন যেটা আছে বা ইজেড, এখানে একটা প্লট পেয়েছে, ধরেন কথার কথা 10 বিঘা। এখন এই প্লটে আপনি যদি আপনার হাতে দুইটা অপশন আছে, আপনি প্রজেক্ট এ নিতে পারেন, মানে আপনি কথার কথা ওখানে একটা গার্মেন্টস ফ্যাক্টরি করতে পারেন এক্সপোর্ট ওরিয়েন্টেড, অথবা আপনি ওখানে একটা ফুড প্রসেসিং কোম্পানি, ফুড প্রসেসিং প্ল্যান্ট বসাতে পারেন, ঠিক আছে? এখন আপনি যদি ওখানে একটা ফুড প্রসেসিং প্ল্যান্ট বসান, আপনি কি গার্মেন্টস ফ্যাক্টরিটা আর ওখানে করতে পারবেন? না স্যার, পারবো না। তার মানে এই দুটো প্রজেক্ট আপনার জন্য মানে কোন ধরনের? মিউচুয়ালি এক্সক্লুসিভ। এক্স্যাক্টলি, বুঝলেন? স্যার আমার কোয়েশ্চেনটা আরেকটু ছিল যে মিউচুয়াল এক্সক্লুসিভ ছাড়া কেন এটা লাইক অ্যাপ্লাইড হবে না? মিউচুয়াল এক্সক্লুসিভ ছাড়া কি র্যাঙ্কিংটা ইউজ হবে না আর কাজ অবশ্যই হবে। এই যে আমরা অল্টারনেটিভলি দেখালাম যে এটা যদি এক্সক্লুসিভ, মিউচুয়ালি এক্সক্লুসিভ মনে করেন না, ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্টস। ও আচ্ছা আচ্ছা, তখন ক্যাপিটাল রেশনিং করে গেছে। রাইট, বুঝতে পেরেছি স্যার, থ্যাংক ইউ স্যার। তো এই ধরনের কেসেই সাধারণত আসলে র্যাঙ্কিং প্রয়োজন হয়। আমি তো তখন ওই যে ইউএস এর এক্সাম্পলটা যখন দিলাম আমি, রাইট, ইউএস এর এক্সাম্পলটা কিন্তু ক্যাপিটাল রেশনিংটার জন্য বেশি প্রযোজ্য। মানে মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্টস দুনিয়ার সব জায়গাতেই কমন, কারণ সবখানেই এই ধরনের কোন একটা সিঙ্গেল ভ্যারিয়েবলের লিমিটেশন থাকে, যে ধরেন জিওগ্রাফিক্যাল ভ্যারিয়েবল হতে পারে, সেটা একটা টেকনোলজিক্যাল ভ্যারিয়েবল হতে পারে, যেটার কারণে আপনি হয়তো মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট দুনিয়ার সব জায়গায় দেখতে পাবেন। বাট ক্যাপিটাল রেশনিং প্রজেক্টটা, এটা একটু সিস্টেম্যাটিক্যালি যারা আসলে প্রতি বছর কাজ করে তাদের ক্ষেত্রে এটা বেশি হয়। আবার কোম্পানিজ উইথ স্কেয়ার্স রিসোর্সেস তাদের জন্য বেশি হয়, মানে যাদের ইনিশিয়াল ইনভেস্টমেন্টের ক্যাপাসিটি কম কিন্তু আবার আগ্রহ প্রচুর, কোম্পানিতে প্রচুর নতুন নতুন কাজ তারা করতে চায়, এই ধরনের কেসেও ক্যাপিটাল রেশনিং জিনিসটা আসে। আমি যেটা বলছি যে বাংলাদেশ মার্কেটের জন্য আসলে ক্যাপিটাল রেশনিংটা যতটা না বেশি প্রযোজ্য, তার থেকে বেশি প্রযোজ্য হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ নেচার। ওকে,
আর আরেকটা জিনিস হচ্ছে, আপনারা তো বলতেই পারেন যে স্যার আমার হাতে 3-4টা অপশন আছে, আমি দেখলাম যে কম টাকায় কোন দুইটা করে ফেলা যায়, আমি বেশি নাম্বার অফ প্রজেক্টস করব, আমি কম ধরেন যে টাকা আছে সেটা দিয়ে হয় একটা প্রজেক্ট করা যাবে, অথবা আহ, আম, দুইটা ছোট ছোট প্রজেক্ট করা যাবে। তো আমি স্যার এইরকম দুইটা ছোট ছোট, আপনি হয়তো বলবেন দুইটা ছোট ছোট প্রজেক্ট করি, ওই কোম্পানিরই আরেকজন বলবে না তার কি দরকার, আমরা তার থেকে একটা বিশাল বড় প্রজেক্ট করি, তাহলে আরো বেশি মানুষ জানবে, আরো বেশি ভালো ব্র্যান্ডিং হবে। এই মারামারি লাগতে পারে না বলেন? তখন আপনি কি করবেন? আপনি এই ধরনের মারামারি যাতে না লাগে এবং এই ধরনের মারামারির ক্ষেত্রে যাতে আপনার একটা গাইডিং প্রিন্সিপাল থাকে, সেটার জন্যই হচ্ছে আপনার এই র্যাঙ্কিং সিস্টেমটা ব্যবহার করা হয়। এবং সবসময় মনে রাখবেন, এটা এই ক্লাসের আজকে খুব বেশি মানুষজন আসেননি, আর যারাই এসছেন সবসময় মনে রাখবেন, ফাইন্যান্সের কাজ হচ্ছে, ফাইন্যান্সের তো অনেক রকমেরই কাজ আছে, কিন্তু আমার যদি ফাইন্যান্সের শেয়ার হোল্ডার ওয়েলথ ম্যাক্সিমাইজ করতে হয়, তাহলে আমাকে ভ্যালু অ্যাড করছে এই ধরনের প্রজেক্ট নিতে হবে। কোন ধরনের প্রজেক্ট আসলে ভ্যালু অ্যাড মানে সবচেয়ে বেশি করবে? যেই প্রজেক্ট কিনা ক্যাপিটালের বেস্ট রিটার্ন প্রোভাইড করবে আপনাকে, আপনি যে ইনভেস্ট করছেন ক্যাপিটালটা, সেই ক্যাপিটালের বেস্ট রিটার্ন প্রোভাইড করবে যেই প্রজেক্টগুলো, সেই প্রজেক্টগুলোই হচ্ছে আপনার জন্য সবচেয়ে ইউনো ইনটেন্ডেড বা ডিজায়ার্ড প্রজেক্টস। সো অ্যাজ এ ফাইন্যান্স ম্যানেজার আপনার কাজের ভিতরে একটা কাজ কিন্তু এইটা, যে এই যে আমি ফাইন্যান্সিংটা নিয়ে আসছি, ফাইন্যান্সিং নিয়ে আসার পরে রিডাইরেক্টিং দ্যাট মানি, দ্যাট ক্যাপিটাল, দ্যাট ফাইন্যান্সিং towards the best, towards the most efficient utilization of that capital. তার মানে আপনি শুধুমাত্র সেই ইনভেস্টমেন্ট গুলাই করবেন, সেই যে ইনভেস্টমেন্ট গুলো আপনার ক্যাপিটালের জন্য বেস্ট রিটার্ন দিবে, মোস্ট এফিশিয়েন্ট অ্যালোকেশন অফ ইয়োর ইনভেস্টমেন্ট, অফ ইয়োর ফাইন্যান্সিং। এই জায়গাটাই হচ্ছে আমাদের কাজে লাগে, এবং সেই জন্য আসলে র্যাঙ্কিং এই জিনিসটা আমরা ব্যবহার করি। ওকে, সো দেখেন রিইনভেস্টমেন্ট, তাহলে এনপিভি এবং আইআরআর দুই রকমের র্যাঙ্কিং কেন দিতে পারে, সেটার কেন, এটা একটা ইম্পর্টেন্ট থিং টু আন্ডারস্ট্যান্ড, সো দ্যাট আপনারা যখন র্যাঙ্কিং করছেন আপনারা যেন নিজেদেরকে আস্ক করতে পারেন যে এইগুলোর মধ্যে থেকে কোন কোন কোনগুলা এই তিন, মানে হোয়াট আর দ্য সোর্সেস অফ ডিফারেন্স বিটুইন আওয়ার টু র্যাঙ্কিংস। আর দিন শেষে আসলে ডিসিশন কিসের ভিত্তিতে নেবেন সেটাও আমি বলে দিচ্ছি। সবকিছু কনসিডার করে, যেটা সার্ভে করে দেখা গেছে গ্লোবালি ফাইন্যান্স ম্যানেজারদের কাছে, যে সবচেয়ে ভালো ওয়ে হলো আসলে এনপিভি, বিকজ এনপিভি মোটামুটি সব ধরনের যে লিমিটেশন আছে, পেব্যাক পিরিয়ডের লিমিটেশন গুলো, তারপরে আপনার এই যে আইআরআর এর যে লিমিটেশন গুলো, এই জিনিসগুলো সবগুলোকে কনসিডার করে ও একটা স্টেবল জিনিস আপনাকে প্রোভাইড করে। সো এনপিভি হ্যাজ বিন দ্য বেস্ট, সো type of, not best, most widely used capital budgeting technique in practice. So reinvestment assumption টা কি, সেটা হলো যে যখন এই যে আপনি ক্যাশ ফ্লো গুলো পাচ্ছেন প্রতি বছরে, ইনফ্লো হচ্ছে, এই ইনফ্লোটাকে তো আপনি যখন এই ইনফ্লোটাকে ধরেন যেটা ফার্স্ট ইয়ারে পাচ্ছেন সেটা তো ধরে নিচ্ছে যে এটা রিইনভেস্টেড হচ্ছে একটা সার্টেন রেটে ফর দ্য রেস্ট অফ দ্য পিরিয়ড অফ দ্য প্রজেক্ট। সেকেন্ড ইয়ারে যেটা পাচ্ছেন সেটা রিইনভেস্টেড হচ্ছে, থার্ড ইয়ারে যেটা পাচ্ছেন সেটা রিইনভেস্টেড হচ্ছে। এবং এখানে রিইনভেস্টমেন্টের এই জিনিসটা যেটা ধরে নেওয়া হয় যে আমি যখন এনপিভি ক্যালকুলেট করছি, এই এনপিভি ক্যালকুলেশনটা ইমপ্লিসিটলি অ্যাজিউম করে যে the firm can reinvest intermediate cash inflows at the cost of capital। মানে টাকাটা যখন আসছে, আপনারা জিজ্ঞেস করতে পারেন রিইনভেস্টমেন্ট জিনিসটা কি আসলে। আমার যখন এই টাকাটা আমার ফার্স্ট ইয়ার শেষে আমার কাছে আসলো, এই টাকাটা কি আসলে আমার প্রজেক্টের থেকে বের হয়ে গেল, নাকি আমার প্রজেক্টের ভেতরেই থাকলো, থেকে প্রজেক্টের যে ওয়ার্কিং ক্যাপিটাল প্রয়োজন সেই ওয়ার্কিং ক্যাপিটালে সাপোর্ট দিল। এই জিনিসটা হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। তো এখানে ইনভেস্টমেন্ট, আপনারা ইল্ড টু ম্যাচুরিটির কথা যেটা বলছিলাম, ওইখানে কি কথা কি ছিল যে আমার প্রতি বছর বন্ডের থেকে যেই কুপন ইন্টারেস্টটা আমরা পাবো, সেই কুপন ইন্টারেস্টটা প্রতি বছর আমি আবার রিইনভেস্ট করছি, এরকম একটা অ্যাসাম্পশন আছে। রিইনভেস্ট করে ওই টাকাটা কি করছে, ওই টাকাটা আমাকে আরো ফার্দার রিটার্ন জেনারেট করে দিচ্ছে,
এবং সেটা কতদিন পর্যন্ত করছে, টিল দ্য ম্যাচুরিটি অফ দ্য বন্ড এন্ডস। এই যে পুরো টাইমটা আমি হোল্ড করে রাখলাম এবং এই টাকাটা রিইনভেস্ট করালাম, এটার কারণেই দেখা যায় যে yield to maturity is higher than my coupon interest rate, or এটা লোয়ারও হতে পারে। YTM changes from coupon interest rate because of these assumptions, violations of these assumptions, অথবা এটা থেকে যদি নতুন কোনো কিছু হয়, যেমন মার্কেটিং ইন্টারেস্ট রেট যদি হঠাৎ করে কুপন ইন্টারেস্ট রেট থেকে বেড়ে যায়, তখন দেখবেন আপনি YTM একভাবে চেঞ্জ হবে, আবার কমে গেলে আরেকভাবে চেঞ্জ হবে। সিমিলার কনসেপ্টটা আপনার এই মাল্টিপল টাইম পিরিয়ড ধরে চলছে, এই ধরনের যে কোনো ক্যাশ ফ্লো স্ট্রিমের বেলায় এখানে ফাইন্যান্স আমরা ব্যবহার করি রিইনভেস্টমেন্ট। সো এখানে আপনার IRR এনপিভি বেলায় রিইনভেস্টমেন্টটা হচ্ছে যে যেই ডিসকাউন্টিং রেট আমরা ব্যবহার করছি কস্ট অফ ক্যাপিটাল, সেই ডিসকাউন্টিং রেটে আমি এই রিইনভেস্টমেন্টটা করছি। আর IRR অ্যাপ্রোচ অ্যাজিউম করে যে ফার্মের যে ইন্টারমিডিয়েট ক্যাশ ফ্লো গুলো আছে এগুলো রিইনভেস্টেড হয় প্রজেক্টের IRR এর মতো করে, IRR এর যে ফাইনাল রেটটা সেটা অনুযায়ী। এবং এই কারণে অনেক সময় বলা হয় যে বন্ডের ক্ষেত্রে বন্ডের IRR হচ্ছে YTM বা yield to maturity। এই কথাটা একটু আগে কি কোথাও আপনাদের বইতে মেনশন করেছে কিনা আমি শিওর না, দেখে আছি। এই যে the IRR has another interpretation similar to the yield to maturity on a bond। হ্যাঁ, এই কথাটা এখানে মেনশন করেছে যে IRR হচ্ছে average annual compound rate of return that a company earns on an investment project। আচ্ছা, সো এটাই আমরা একটু মাথায় রাখবো যে রিইনভেস্টমেন্ট রেটটার যে অ্যাসাম্পশনটা সেটা এনপিভি ধরে নেয়, যে এই যে ডিসকাউন্ট আমরা করতেছি, এনপিভি ডিসকাউন্ট করতেছে কি দিয়ে, এনপিভি করতেছে হচ্ছে আপনার কস্ট অফ ক্যাপিটাল দিয়ে। সো কস্ট অফ ক্যাপিটাল দিয়ে যখন এনপিভি ডিসকাউন্ট করছে, তখন রিইনভেস্টমেন্টের অ্যাসাম্পশনটা হলো কস্ট অফ ক্যাপিটাল ইজ দ্য রেট যেটা কিনা আপনার ইন্টারমিডিয়েট ক্যাশ ফ্লো গুলা আর্ন করতে থাকে রিইনভেস্টেড হলে। আর IRR এর বেলায় তো আসলে কস্ট অফ ক্যাপিটাল ওখানে ক্যালকুলেশনে আসে না, ওখানে কস্ট অফ ক্যাপিটাল রিপ্লেসড হয়ে যায় ইউজিং মানে বাই IRR ইটসেলফ। সো ওই কারণে ওইখানে রিইনভেস্টমেন্ট রেট হিসেবে IRR কেই ধরা হয় অ্যাজাম্পশন। এই কারণে আপনার হচ্ছে যে র্যাঙ্কিং করলে একটা ডিফারেন্স হয়। এক্সাম্পল 10.11 এটা আপনাদের আরো ভালো বোঝার জন্য ব্যবহার করা, মানে এই রিইনভেস্টমেন্ট রেট অ্যাসাম্পশন কথাটা আপনাদের জন্য নতুন হয়ে থাকলে এটাকে আরো ভালো মতো যদি বুঝতে চান, সময় নিয়ে এক্সাম্পল 10.11 যেটা মানে এই যে এটা আপনাদের গিটম্যানের বইতেও আছে, আমি যে বইটা থেকে দেখাচ্ছি সেটাতেও আছে, এটা দেখে নিতে পারেন। ওকে, মুভিং অন, টাইমিং অফ দ্য ক্যাশ ফ্লো। Another reason the IRR and NPV methods may provide different rankings for investment options has to do with differences in the timing of cash flows. এটা নিয়ে আমি হালকা করে কথা বলেছিলাম ওই পেব্যাক পিরিয়ড নিয়ে কথা বলার সময় মোস্ট প্রবাবলি। সো আমরা যদি ওই যে ইনভেস্টমেন্ট এ এবং বি যেটা দেখাচ্ছিলাম তখন, প্রজেক্ট এ এবং বি, এটাতে যদি ফেরত যাই তাহলে আমরা দেখবো যে আপফ্রন্ট ইনভেস্টমেন্ট রিকোয়ার্ড বাই ইচ ইনভেস্টমেন্ট ইজ সিমিলার। মানে প্রজেক্ট এ তে ইনভেস্টমেন্টের অ্যামাউন্ট ছিল মনে হয় $4,20,000, প্রজেক্ট বি এর ক্ষেত্রে এটা ছিল $4,50,000। তার মানে কি সিমিলার, কাছাকাছি অ্যামাউন্টের ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। বাট after that the timing of each project's cash flows is quite different. Project B has a large cash inflow almost immediately in year 1, মানে 2,80,000 আমার যতটুকু মনে আছে, whereas project A provides cash flows that are distributed evenly across time. Project B এর ক্ষেত্রে শুরুতেই $2,80,000 একটা ইনফ্লো ছিল ইয়ার 1 এ বা পিরিয়ড 1 এ, এরপরে প্রতি বছর এটা ফ্লাকচুয়েট করেছে, কখনো $1,00,000, কখনো $1,20,000, কখনো 80,000, এরকম অ্যামাউন্টে গেছে। whereas প্রজেক্ট এ ইভেনলি প্রতি বছর $1,40,000 করে দিয়ে গেছে। সো because so much of project B's cash flows arrive early in its life, especially compared to the timing of project A, মানে হলো প্রজেক্ট এ এর 2 বছর ধরে ফার্স্ট 2 ইয়ার্স এর যে ক্যাশ ইনফ্লো সেই দুটাকে যোগ করলে প্রজেক্ট বি এর ফার্স্ট 1 ইয়ারের ক্যাশ ফ্লো সমান হয়। 1,40,000 যোগ করলে আসে 2,80,000। এটা প্রজেক্ট এ এর, প্রজেক্ট বি এর বেলায় ফার্স্ট ইয়ারে 2,80,000 চলে আসে, রাইট?
এখন তাহলে কি হচ্ছে, the NPV of project B will not be particularly sensitive to changes in the discount rate. কেন? বিকজ ও তো খুব দ্রুত শুরুতেই আপনার হলো একটা বড় অ্যামাউন্টের ইয়া নিয়ে আসছে, আপনার ক্যাশ ইনফ্লো নিয়ে আসছে। সো ফার্স্ট ইয়ারে যখন আপনি যত টাইম পয়েন্ট 0 এর যত কাছাকাছি সময় থেকে আপনি ইয়া করে নিয়ে আসবেন, ডিসকাউন্টিং করবেন, আপনার তো কস্ট অফ ক্যাপিটাল আপনার তো তত কম ডিসকাউন্টিং হবে, তাই না? আপনি সেম অ্যামাউন্টকে ধরেন 100 10% দিয়ে আপনি যদি ইয়ার 1 থেকে ইয়ার 0 তে আনেন, তাহলে দিস উইল নট লুজ আ লট অফ ভ্যালু। ওয়্যারএজ এই 100টা যদি আপনি থার্ড ইয়ার থেকে ডিসকাউন্ট করে নিয়ে আসেন, তাহলে দেখবেন ইট হ্যাজ লস্ট আ কোয়াইট অ্যামাউন্ট অফ ভ্যালু, রাইট? সো এটাই এখানে বলেছে যে the NPV of project B will not be particularly sensitive to changes in the discounting rate because so much of project B's cash flows arrive early in its life. মানে আপনি যদি হিসাব করে দেখেন 4,50,000 অলমোস্ট মোর দেন 50%, অলমোস্ট 60% পেয়ে যাচ্ছি আমি কখন? ইয়ার 1 এ। whereas প্রজেক্ট A এর বেলায় হচ্ছে আপনার 1/3, only 33% of the initial investment I will get from year 1. So এই জন্য প্রজেক্ট A এর যে NPV বেশি ফ্লাকচুয়েট করবে যত বেশি ডিসকাউন্টিং রেট যত সামনের দিকে যাবে। তার মানে হলো প্রজেক্ট বি। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম, বলো। স্যার আসলে আমাদের 3:45 এ একটা ক্লাস আছে। আচ্ছা ঠিক আছে, আমরা শেষ করছি দ্রুত। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। কার ক্লাস ওটা? সজীব স্যার। আচ্ছা ঠিক আছে। সো দেখেন আপনারা খেয়াল করে যে প্রজেক্ট এ এর যে এনপিভি এটা ফ্লাকচুয়েট বেশি করবে, আর ইন এসেন্স প্রজেক্ট বি সো আপনি বুঝতেই পারতেছেন যে এখানে যদিও কস্ট অফ ক্যাপিটাল খুব বেশি কস্ট অফ ক্যাপিটাল মুভ করলেও আসলে প্রজেক্ট বি এর এনপিভি খুব বেশি মুভ করবে না, কিন্তু প্রজেক্ট এ এর এনপিভি অনেক মুভ করবে, বিকজ এটা ইভেনলি ডিস্ট্রিবিউটেড ক্যাশ ইনফ্লো দিয়ে আসছে। ওকে, তার মানে হলো এখানে ওরা একটা ইন্টারেস্টিং অ্যানালজি ব্যবহার করেছে যে প্রজেক্ট বি একটা শর্ট টার্ম বন্ডের মতো, যেটার প্রাইস খুব বেশি চেঞ্জ হবে না ইভেন ইফ মার্কেট ইন্টারেস্ট রেটস মুভ। আর প্রজেক্ট এ হচ্ছে একটা লং টার্ম বন্ডের মতো, যেটার প্রাইস বেশি ফ্লাকচুয়েট করবে যখন মার্কেট ইন্টারেস্ট রেটস চেঞ্জ হয়। ঠিক আছে, যে বিকজ তাহলে এটার সামারিটা কি রকম? বিকজ প্রজেক্ট এ এর ক্যাশ ফ্লোজ অ্যারাইভ লেটার দ্যান প্রজেক্ট এ এর ক্যাশ ফ্লোজ টু, যখন ফার্মের কস্ট অফ ক্যাপিটাল ইজ রিলেটিভলি লো, হ্যাঁ, তখন এনপিভি মেথড উইল র‍্যাঙ্ক প্রজেক্ট এ অ্যাহেড অফ প্রজেক্ট বি। কারণ মার্কেট ইন্টারেস্ট রেট যত লো হবে তত আপনার হচ্ছে প্রজেক্ট এ লং টার্ম প্রজেক্ট যেটা সেটা বেনিফিটেড হবে, লং টার্ম বন্ডের মতো যে বিহেভিয়ার শো করছে। At a higher cost of capital, the early arrival of project B's cash flows becomes more advantageous, and the NPV method will rank project B over project A. এই ডিফারেন্স অফ টাইমিং গুলাই আর কি হচ্ছে আপনার জন্য ইস্যু। এটা একটু পড়ে নেবেন, পড়ে নিলে বুঝে যাবেন। আর ম্যাগনিটিউড অফ ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, এইটাকে আমরা এটাকে আমরা নেক্সট ক্লাসে শুরুতে চট করে পড়াই জীবনে। আপনাদের সাথে আমার নেক্সট ক্লাস কবে হচ্ছে তাহলে?